অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মণি ডাক্তার। আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়াছে, তাই রক্ষা। যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে। এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে? কিছু করিতে পারিলাম না এখানেও। আছি তো আজ 1.5 বছর। শুধু এখানে কেন, বয়স তো প্রায় 32-33 ছাড়াইতে চলিয়াছে। এখনো পর্যন্ত কি করিলাম জীবনে? কত জায়গায় ঘুরিলাম, কোথাও না হইল পসার, না জমিল প্র্যাকটিস। বাগাঁচড়া, কলারোয়া, শিমুলতলি, সত্রাজিতপুর, বাগানগাঁ, কত গ্রামেরই নামই বা করিব। কোথাও মাস কয়েকের বেশি চলে না। এই পলাশপাড়ায় যখন প্রথম আসি, বেশ চলিয়াছিল কয়েক মাস। ভাবিয়াছিলাম ভগবান মুখ তুলিয়া চাহিলেন বুঝি, কিন্তু তারপরেই কি ঘটিল, আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই না। এখন মনে হয় কুণ্ডুবাবুদের আড়তে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে, সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে। আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়াছিল। খাতাপত্র লিখিতাম, হাতের লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল। 8-9 মাসের বেশি সেখানে ছিলাম। তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, কালীঘাটের কালী মন্দির। কি জায়গায় কলিকাতা! চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের ওপর বিতৃষ্ণা হইল। ভাবিলাম ডাক্তারি ব্যবসা বেশ চমৎকার স্বাধীন ব্যবসা। কুণ্ডুবাবুদের বাড়ি ডাক্তারবাবুকে ধরিয়া তাহার ডিসপেন্সারিতে বসিয়া 2 মাস কাজ শিখিলাম। কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়াও পড়াশোনা করিলাম। তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোর জেলার পল্লীতে পল্লীতে ঘুরিয়া বেড়াইতেছি। এ গ্রামে ব্রাহ্মণের বাস নাই। হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারো কোঠা বাড়ি নাই, সকলে নিতান্ত গরিব। সকলেরই খড়ের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয়। যদি বলেন এখানে কেন ডাক্তারি করিতে আসিয়াছি, তা নিকটবর্তী অনেকগুলি গ্রামের মধ্যে এইখানেই হাট বসে। এমন কিছু বড় হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড়ো হয়। হাটতলায় কখানা খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলিদের ছোয়ানি তরফের কাছারি ঘর আছে। কাছারি ঘরখানা দেওয়ালবিহীন খড়ের ঘর। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার আসিয়া 2 মাস থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায়। সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই। ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। সারা মেঝেতে ইঁদুরের গর্ত। মটকা দিয়া বর্ষার জল পড়ে। ঝড়ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও জলে ভিজিতে হয়। ছোয়ানি বাবুদের এহেন কাছারি ঘরে নায়েবকে বলিয়া কহিয়া আশ্রয় করিয়া লইয়াছে। একাই থাকি। এদিকের সব গাঁয়ের মতো এ গাঁয়েও বন জঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড় বেশি। হাটতলার 3 দিক ঘিরিয়া নিবিড় বাঁশবন ও আমবাগান। একদিকে সুরি জঙ্গলের গা ধরিয়া 8 পোয়া পথ গেলে বেত্রবতী নদী, স্থানীয় নাম বেতনা। বন জঙ্গলের দরুন দিনের বেলায়ও হাটতলা যেন খানিকটা অন্ধকার দেখায়। রাত হইলে হাটতলায় লোকজন থাকে না। 2-1খানা যা দোকানপত্র আছে, দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে। বনে ঝোপে ঝাড়ে বাঁশবাগানে জোনাকি জলে। কচিত ফুটন্ত ঘেঁটকোল ফুলের দুর্গন্ধ বাহির হয়।
উত্তর দিকের শিমুল গাছটায় পেঁচা ডাকে। আমি একা বসিয়া ভাত রাঁধি। কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি। আজ ৬-৭ মাস একটা পয়সাও আয় নাই। হাটে ঢেঁড়া পিটাইয়া দিয়াছি, 4 আনা ভিজিট লইব। ওষুধের দাম দাগ পিছু 1 আনা। তবুও রোগীর দেখা নাই। ভাগ্যে মুজিবর রহমান লোকটা ভালো, নিজের দোকান হইতে আজ 4-5 মাস ধরে চাল ডাল দেয়, তাই কোনো রকমে চলিতেছে। গোয়ালপাড়ায় দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে। মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক, সবাই তার কথা মানে। তাকে ধরিয়া সুপারিশ করিয়াছিলাম দামু ঘোষের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডাকিয়া ডাকিল গিয়া বলরামপুরের অবিনাশ শেখরা কবিরাজকে। অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অশেষ বিশ্বাস। সুবাসিনীকে লইয়া হইয়াছে মুশকিল। বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছি। একখানা ভালো কাপড় পর্যন্ত কোনো দিন দিতে পারি নাই। ছেলেটির দুধের দাম 7-8 টাকা বাকি। শাশুড়ি ঠাকরুন তাগাদা করিয়া চিঠি দেন। কোথায় পাইব 7-8 টাকা? নিজেই পাই না পেটে খাইতে। টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকরুন মহা অসন্তুষ্ট। তিনি ভাবেন, কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে। কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না, আজ 4-5 মাস একরকম শুধু ভাত খাই। পাড়াগা হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আঁকড়া। পটল 2 আনা সের, আলু 6 পয়সা, মাছ 4 আনা 6 আনার কম নয়। কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশনি আর কাঁচরা দাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে। আজকাল আমের সময়, শুধু আম ভাতে আর ভাত। কতদিন শুধু নুন দিয়াই ভাত খাইয়াছি। পাশ করা ডাক্তার নই, কিন্তু তাতে কি? বাড়ি বসিয়া বই পড়িয়া কি আর ডাক্তারি শেখা যায় না? আজ 7-8 বছর তো ডাক্তারি করিতেছি। অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে। পাশ করা ডাক্তারের হাতে কি আর রোগী মরে না? ধোপাখালির ইন্দু ডাক্তার আসিয়া বিধুগোয়ালিনীর মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল। তবে কেন যে দুষ্টু লোকে রটাইয়াছে মুনি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয়, ইহার কারণ কে বলিবে? আমি গরিব বলিয়া আমার দিকে কেউ হয় না, এক মুজিবর ছাড়া। ওই লোকটা আজ 3-4 মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপবাস করিতে হইত। সে আমার জন্য যত করিয়াছে এ অঞ্চলে কেহ তাহার শিখিও কোনো দিন করে নাই। তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না। এসব অজ পাড়াগা, রেল স্টেশন হইতে 10-12 ক্রোশ দূরে। কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই। লোকজন নিতান্ত অশিক্ষিত। রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়া কাজ সারে। ফকির ডাকাইয়া ঝাড়ফুঁক করে, বলে অপদেবতার দৃষ্টি হইয়াছে। ডাক্তার ডাকিবার রেয়াজও নাই। বাড়ি যাই নাই আজ 1.5 বছর। পলাশপাড়া আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিৎপুরে, তখন হইতেই যাই নাই। বাড়ি মানে শ্বশুর বাড়ি, নিজের বাড়িঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতেই। শ্বশুর বাড়ি যাইতে হইলে 8 ক্রোশ হাঁটিয়া নাভারণ স্টেশনে রেলে চাপিতে হইবে। সেখান হইতে মসলন্দপুর স্টেশনে নামিয়া মোটর বাসে যাইতে হইবে ঘোলাপোতা। সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইছামতিতে নৌকায় 6-7 ঘন্টা গেলে তবে শ্বশুরবাড়ি। সব শুধু 3-4 টাকা খরচ পড়ে। যখনই হাতে টাকা আসিয়াছে তখনই মনি অর্ডার করিয়া
সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি। 3-4 টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ 2 বছরের মধ্যে। টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকরুন আর আমার বিধবা শালীর গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হইয়া উঠিতে হয়। তাই এবার যখন আসি, খাওয়া দাওয়া সারিয়া নৌকাতে চড়িব, সুবাসিনী কোণের ঘরে ডাকিয়া বলিল, শোনো, এবার আমায় এখানে বেশি দিন ফেলে রেখো না। তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির। সেই সব পাড়া গায়ে কি আর তুমি থাকতে পারবে? এই বা এমন কি শহর? তাছাড়া তুমি যেখানে থাকবে সেখানেই আমার শহর। এখানে দিদির বাক্যির জ্বালায় এক এক সময় মনে হয় গলায় দড়ি দিই কি গাঙে ডুবে মরি। সবই বুঝি সুবি, আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও, তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে রেখে মনের সুখে থাকি ভাবো? তবে কি করি বলো? দরজার বাহিরে পা দিয়াছি, শাশুড়ি ঠাকরুন ওত পাতিয়াছিলেন। বলিলেন, তুমি বাপু অমনি নিউদ্দেশ হয়ে থেকো না গিয়ে। আমার এই অবস্থা, সংসারে এক পাল কুপুষ্যি, কোথা থেকে কি করি বলো তো? এক কাঁড়ি দুধের দেনা গোয়ালার কাছে, ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায়। মা হয়ে চোখের সামনে দেখতে পারিনি বলে একজোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম, তার দামও এখনো বাকি। তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না। কি যে আমি করি, এমন পুরুষ মানুষ বাপের জন্মে, ইত্যাদি ইত্যাদি। সেই অবস্থায় আসিয়া আজ 1.5 বৎসর শ্বশুরবাড়ি মুখ হই নাই। অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা আসিয়াছে সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি, কিন্তু সব শুদ্ধ ধরিলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি তো নয়। কিন্তু আমি কি করিব, চুরি ডাকাতি তো করিতে পারি না। সত্যি সুবাসিনীকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্র থাকিবার সুযোগ আমার হয় নাই। প্রথম প্রথম ভাবিতাম একটা কিছু সুবিধা হইলেই তাকে লইয়া গিয়া কাছে রাখিব, কিন্তু বিবাহ করিয়াছি আজ 6-7 বছর, তার মধ্যে এ সুযোগ কখনো হইল না। শ্বশুর বাড়িতে বা গিয়া কয়দিন থাকা যায়? একে তো মেয়ে এতকাল ধরিয়া রহিয়াছে, তার উপর জামাই গিয়া 2 দিনের বেশি 10 দিন থাকিলেই শাশুড়ি ঠাকরুন স্পষ্ট বিরক্ত হইয়া ওঠেন, বেশ বুঝিতে পারি। কাজেই বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি, নিজের মান নিজের কাছে। একদিন শুনিলাম পানখোলার পাঠশালায় একজন মাস্টারের পোস্ট খালি আছে। মুজিবুর রহমানের দোকানে সকালে বিকালে বসিয়া 2-1টা সুখ দুঃখের কথা বলি। সে আমায় পরামর্শ দিল মাস্টারির জন্য দেখতে। বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম। 7-8 বছর ডাক্তারি করিয়া তো দেখা গেল পেটের ভাত জুটানো দায়। তবু একটা বাঁধা চাকুরি করিলে মাস গেলে যতই কম হোক কিছু হাতে আসিবে। খবর লইয়া জানিলাম মকরন্দপুরের শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালে রওনা হইলাম মকরন্দপুরে। মকরন্দপুর এখান হইতে 7-8 ক্রোশের কম নয়। সকালে স্নান সারিয়া 2টি চাল গালে দিয়া জল খাইয়া বাহির হইলাম। মকরন্দপুর কোন দিকে আমার ঠিক মতো জানা ছিল না। পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যাইতে কলুরা বলিয়া দিল, ঝিটকি পোতার খেয়া পার হইয়া নখফুলের মধ্যে দিয়া গেলে 1.5 ক্রোশ রাস্তা কম হইতে পারে। সকাল 8টার মধ্যে খেয়া পার হইলাম। একটা ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হইল। মাঠের মধ্যে কিছু দূর গিয়া সে একটা বটগাছের তলা দেখাইয়া বলিয়া দিল, ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাদিকে নখফুলের রাস্তা। রোদ বেশ চড়িয়াছে,
ছোট একটা খাল হাঁটিয়া পার হইয়া বড় একটা আমবাগানের ভিতরে গিয়া পড়িলাম। এসব অঞ্চলে আমবাগান মানে গভীর জঙ্গল। তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতে একটা কোঠা বাড়ি দেখা গেল। ক্রমে অনেকগুলো দালান কোঠা পথের ধারে দেখা যাইতে লাগিল। অধিকাংশই পুরাতন। প্রাচীন কার্নিশে দেওয়ালে বট অশ্বত্থের চারা গজাইয়াছে। গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বট গাছের ছায়ায় কিছুক্ষণ বসিয়া রহিলাম। পিপাসা পাইয়াছে। ভাবিলাম নখফুলের কাহারো বাড়ি জল চাইয়া খাইলেই হইত। এদিকে শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না। পুনরায় পথ হাঁটিতে লাগিলাম। পথে সবই চাষাদের গাঁ পড়িতে লাগিল। ব্রাহ্মণ মানুষ, যেখানে সেখানে তো জল খাইতে পারি না। সুদরপুর, চাতরা, নলদি, মামুদপুর, তারপরেই পড়িল আর একটা মাঠ। বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। কিছু খাইতে পাইলে ভালোই হইত। পেট জ্বলিয়া উঠিল। আপাতত জল খাইলেও চলিত। ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই এদিকে কোথাও একটা টিউবওয়েলও দেয় নাই কোনো গ্রামে? মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুর নাই? মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছিলাম তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। পৌঁছিয়া দেখি খেয়াঘাট কচুরি পানায় বুঝিয়া গিয়াছে। খেয়ার নৌকাখানি ডুবোনো অবস্থায় এপারে বাঁধা, কোনো জনপ্রাণী নাই। কি বিপদ! এখন পার হওয়ার কি করি? নিকটে একটা চাষা গাঁ, সেখানে খোঁজ লইয়া জানিলাম কচুরিপানায় ঘাট বুঝিয়া যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক যাবৎ বন্ধ। আরও ক্রোশখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়িতেছে। এই অবস্থায় মাঠ ভাঙিয়া এক ক্রোশ নদীর ধারে ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো দেখিতেছি বড় কষ্ট। পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম পোয়াটাক পথ গিয়া একটা বড় শিমুল গাছের নিচে নদী হাঁটিয়া পার হওয়া যায়। অন্ধকারে আধ মাইল হাঁটিয়া নদীর ধারে একটা শিমুল গাছ দেখা গেল বটে, কিন্তু জল সেখানে বিশেষ কম বলিয়া মনে হইল না। জলে তো নামিলাম। জল ক্রমে হাঁটুর ওপর ছাড়াইয়া কোমরে উঠিল। কোমর হইতে বুক, বুক হইতে গলা। কাপড় জামা ভিজিয়া নেতা হইয়া গেল। তখনও জল উঠিতেছে। নাকে আসিয়া যখন ঠেকিল তখন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়া ডিঙি মারিয়া চলিতেছি। অন্ধকার হইয়া গিয়াছে। ভয় হইল একা এই অন্ধকারে অজানা নদী পার হইতে কুমির না ধরে, বড় কুমির না আসুক। দুই একটা মেছো কুমিরেও তো গোতাটা আশটা দিতে পারে। কোনো রকমে ওপারে গিয়া উঠিলাম। কোনো দিকে লোকালয় নাই, একটা আলো জ্বলে না এই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দুই দিকে রাস্তা গিয়াছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে, ডাইনে না বাঁয়ে, কে বলিয়া দেবে? জনমানবের চিহ্ন নাই কোথাও। ভাগ্য আবার এমনি, ভাবিয়া চিন্তিয়া যে পথটি ধরিলাম সেইটি কি ঠিক ভুল পথ? আতক্রোশ 3 পোয়া পথ হাঁটার পরে এক বাগদি বাড়িতে জিজ্ঞাসা করিয়া জানিলাম আমি 3 পোয়া পথ উল্টো দিকে আসিয়া পড়িয়াছি। যাওয়া উচিত ছিল ডাইনের পথে, আসিয়াছি বাঁয়ের পথে। আবার তখন ফিরিয়া গিয়া সেই পথের মোড়ে আসিলাম। সেখান হইতে ডাইনের পথ ধরিলাম। এইবার পথে বিষম জঙ্গল, বড় বড় আম বাগান, বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানিতাম এখানে খুব বাঘের ভয়,
দিনমানে গরু বাছুর বাঘে লইয়া যায়। একবার আমি একটা রোগীর চিকিৎসা করি, তাহার কাঁধে গোবাঘায় থাবা মারিয়াছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা বেজায় কষ্ট, পাকা আম পড়িয়া পথ ছাইয়া আছে। এসব অঞ্চলে এত আম যে আমের দর নাই। তলায় পড়া আম কেউ একটা কুড়ায় না। অন্ধকারে আমের ওপর দিয়া পা পিছলাইয়া যাইতে লাগিল। আম তো ভালো, সাপের ঘাড়ে পা দিলেই আমার ডাক্তার লীলা অচিরাত সাঙ্গ করিতে হইবে, তাই ভাবিতেছি। অতি কষ্টে মকরন্দপুরে পৌঁছিলাম রাত 9টার সময়। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় লইলাম, কিন্তু চাকুরি মিলিল না, যাতায়াতই সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলিল, এ মাসে নয়, আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেব। স্কুলের অবস্থা ভালো নয়। ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্যে আসে মাসে 10 টাকা 4 আনা, সেইটিই ভরসা। ছাত্রদত্ত বেতন মাসে ওঠে মোট 13 শিকে। 2 জন মাস্টার কি করে রাখি? তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন। গেল মিটিয়া। আশ্বিন মাস পর্যন্ত খাই কি, যে পানখোলা ইউপি পাঠশালার 2য় পণ্ডিতের পদের জন্য বসিয়া থাকিব? বেতন শুনিলাম 5 টাকা, হেড পণ্ডিত পান 9 টাকা। সারাদিন হাঁটিয়া আবার ফিরিলাম পলাশপুরে। সন্ধ্যা হইয়া গেল ফিরিতে। শরীর অত্যন্ত ক্লান্ত, পা টনটন করিতেছে। মুজিবর জিজ্ঞাসা করিল, কি হলো ডাক্তারবাবু? তাকে সব বলিলাম। তারপর নিজের অন্ধকার খড়ের ঘরে ঢুকিয়া ভাঙা লণ্ঠনটি জ্বালিলাম। নদীর ঘাট হইতে হাত মুখ ধুইয়া আসিয়া মাদুর বিছাইয়া শুইয়া পড়িলাম। ক্ষুধা খুবই পাইয়াছিল, কিন্তু উঠিয়া রাঁধিবার উৎসাহ মোটেই ছিল না। গোটা কত কাম খাইয়া রাত্রি কাটিল। অন্ধকারে শুইয়া শুইয়া কত কথা ভাবি। একা একা কাটাইতে হয়, কথা বলিবার মানুষ পাই না। এই হইয়াছে সকলের চেয়ে কষ্ট। ইচ্ছা হয় স্ত্রীকে আনিয়া কাছে রাখিতে। কতকাল তাহাকে দেখি নাই, তাহার একটু সেবা পাইতে স্বাদ হয়। এই সারাদিন খাটিয়া খুটিয়া আসিলাম, ইচ্ছা হয় কাছে বসিয়া একটু গল্প করুক, দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকিব। কিন্তু আনি কোথা হইতে, খাওয়াই কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার, মাত্র 2খানি দোকান, তাও দোকানিরা বন্ধ করিয়া চলিয়া গিয়াছে। চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি জ্বলিতেছে। বিলাতি আমড়া গাছটায় বাদুড়ের ডানা ঝটপট করিতেছে। গভীর রাত্রি হইয়াছে, কিন্তু গরমে ঘুম আসে না চোখে। কি বিশ্রী গুমট! সারা রাত্রি ঢুপঢাপ শব্দে পাকা আম পড়িতেছে চারিদিকের আম বাগানে। শুইয়া শুইয়া শুনিতেছি। উফ, কি একঘেয়েই হইয়া উঠিয়াছে এখানকার জীবন। সকালে উঠিয়া নদীর ধারে একটু বেড়াইয়া আসিয়া সেই হাটতলায় ফিরিয়া আসি। বেশি দূর কোথাও যাইতে পারি না। কি জানি, রোগী আসিয়া যদি ফিরিয়া যায়। সারাদিন ডিসপেন্সারি আগলাইয়া বসিয়া থাকিতে হয় আশায় আশায়। মুদি পোড়া আখি বসি রসালের তলে, ভ্রান্তি মদে মাতি ভাবি পাইব পাদপদ্ম, কাঁপে হিয়া দুরু দুরু করি। আর তাছাড়া যাই বা কোথায়? চাষা গাঁ, কোনো ভদ্রলোকের বাড়ি নাই যে বসিয়া গল্প গুজব করিব। ঘুরিয়া ফিরিয়া সেই আমার ফুটো খড়ের ঘরের ডিসপেন্সারি আর মুজিবরের দোকান, দোকান আর ডিসপেন্সারি। কোনো দিন সন্ধ্যার দিকে পিপলিপাড়ার বিলের ধারে বেড়াইতে গিয়া দেখি বাগদিরা কি করিয়া ডোঙায় উঠিয়া কোঁচ ছুড়িয়া কই মাছ মারিতেছে।
অন্ধকার দেখিয়া দুটো হয়তো শাক তুলিয়া আনি কোনো দিন। একঘেয়ে আম ভাতে ভাত অখণ্ড প্রতাপে রাজ্য চালাইতেছে তো বৈশাখ মাস হইতেই। কতদিন আর ভালো লাগে। আমার নামের কপাল নয়। কাল ওপাড়ার বিষ্ণুকলুর বড় ছেলেকে সন্ধ্যার পর ঘানি ঘরের দরজায় সাপে কামড়াইল। আমি শুনিয়াই ছুটিয়া গেলাম। আমায় কেহ ডাকিতে আসে নাই বটে, কিন্তু কানে শুনিয়া চুপ করিয়া থাকিতে পারি কি করিয়া। গিয়াই শক্ত করিয়া গোটা কতক বাঁধন দিলাম। দংশন স্থান চিরিয়া পটাশ পারমাঙ্গানে টিপিয়া দিলাম। এমন সময় পাড়ার লোকে ওঝা ডাকিয়া আনিল। ওঝা আসিয়াই আমার বাঁধন খুলিয়া ফেলিতে হুকুম দিল। আমার নিষেধ কেহই গ্রাহ্য করিল না। বাঁধন খুলিয়া ঝাড়ফুঁক করিতে করিতে রোগী সারিয়া উঠিল। ঝাড়ফুঁক সব বাজে, আমার বাঁধনে আর পটাশ পারমাঙ্গানেট কাজ করিয়াছিল। নাম হইল সেই ওঝার। যাক, সেজন্য আমি দুঃখিত নই। একজনের জীবন বাঁচিয়া গেল, এই আমার যথেষ্ট পুরস্কার। না খাওয়ার কষ্ট সহ্য করিতে পারি, একঘেয়ে জীবনের কষ্টে একেবারে মারা যাইতে বসিয়াছি। তবুও বসিয়া বসিয়া দিবা স্বপ্নে কাটাইয়া মনের কষ্ট মন হইতে তাড়াই। টাকা পয়সা হাতে হইলে কি করিব বসিয়া তাহাও ভাবি। সুবাসিনীকে লইয়া আসিব, খোকাকে লইয়া আসিব। নদীর ধারে মুজিবর জমি দিতে চাহিয়াছে, সেখানে দুখানা খড়ের ঘর তুলিব আপাতত। বাড়ির চারিধারে ছোট একখানা ফুল বাগান করিব। সন্ধ্যাবেলা আধফুটন্ত বেলকুঁড়ি এই গ্রীষ্মের সন্ধ্যায় রেকাবি করিয়া তুলিয়া আনিয়া কিছু ঘরে, কিছু সুভাষিনীর খোঁপায় পড়াইয়া দিব। এখানকার তহসিলদারকে বলিয়া কিছু ধানের জমি লইয়া চাষবাস করিব। ঘরে ধান হইলে সচ্ছলতা আপনিই দেখা দিবে। ভাদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসিয়া আছি। দেখি যে একটি মেয়ে হাটতলার বনের মধ্যে জামতলায় কি খুঁজিয়া বেড়াইতেছে। আমায় দেখিয়া আমার দিকে চাহিয়া রহিল। বলিলাম, কি খুঁজছো ওখানে খুকি? মেয়েটি লাজুক সুরে বলিল, ঘেঁটকোলের ডগা। কি হবে ঘেঁটকোলের ডগা? ঘেঁটকোলের ডগা তো খায়। কথাটা জানতাম না। ঘেঁটকোলের ডগা যদি খাওয়া যায় তবে তো আমার তরকারি কিনিবার সমস্যা ঘুচিয়া যায়। হাটতলার চারিদিকে বনে জঙ্গলেই দেখিতেছি বহু ঘেঁটকোল আছে, কিন্তু গাছটি চিনিতাম না। নাম শুনিয়া আসিয়াছি বটে। বলিলাম, কই, কীরকম গাছ দেখি? মেয়েটি বলিল, এই দেখুন, কচু গাছের মতো দেখতে, কিন্তু একটা পাতা তিনটে ভাঁজ করা। কি করে খায়? যেমন ইচ্ছে, ছেচকি করে খায়, চচ্চড়ি করেও খায়। খাবেন? দেব তুলে? মেয়েটির কাছে একটু চাল দেখাইলাম। ডাক্তারবাবু হইয়া বুনো ঘেঁটকোলের ডগা কি করিয়া খাইব? তবে যদি নিতান্তই খাইতে হয়, সেই অবজ্ঞাত বন উদ্ভিদের প্রতি নিতান্ত কৃপা করিয়াই খাইব, এই ভাবটা দেখাইবার চেষ্টা করিলাম। বলিলাম, ও সব কচু ঘেঁচুর ডগা কে রাঁধবে? কি করে রাঁধতে হয়? মেয়েটি শিখাইয়া দিল ঘেঁটকোলের ডগার ছেঁচকি রাঁধিবার প্রণালী। একাটি ডগা তুলিয়া দিয়াও গেল। যাইবার সময় আমার রান্নাঘরের দিকে চাহিয়া বলিল, এখানে কে থাকে? আমিই থাকি। সে কথা নয়, আপনার সঙ্গে কে থাকে? রেঁধে বেড়ে দেয় কে? কেউই না, নিজেই। সে হইতে মেয়েটি আমায় কেমন একটু কৃপার চক্ষে দেখিল বোধ হয়। যখনই সে হাটতলায় ঘেঁটকোলের ডগা সংগ্রহ করিতে আসিত, আমায় একাটি দিয়া যাইত। সকালের দিকেও আসিত, আবার বৈকালেও আসিত। একদিন বৈকালে আপন মনে বসিয়া আছি,
মেয়েটি আসিয়া দাওয়ার ধারে কোচর হইতে কিছু ডুমুর বাহির করিয়া রাখিয়া বলিল, এবেলা হরেকুলুদের পুকুর পাড় থেকে ডুমুর পেরেছিলাম, তাই আপনাকে দুটো দিয়ে যাচ্ছি। মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞাসা করি নাই। মেয়েটি দেখিতে ভালো, বেশ বড় বড় চোখ, বয়স 18-19 হইবে। গায়ের রং যতটা ফর্সা, এসব পাড়া গায়ে তত সুন্দর গায়ের রং প্রায় দেখা যায় না। তবে ব্রাহ্মণ কায়স্থের ঘরের মেয়ে নয়, দেখিলেই বোঝা যায়। সেদিন তাহার পরিচয় লইয়া জানিলাম সে সেই গ্রামেরই বিধু গোয়ালিনীর মেয়ে। তার ভালো নাম সম্ভবত প্রেমলতা বা ওই রকম কিছু। সবাই প্রমো বলিয়া ডাকে। অল্প বয়সে বিধবা হইয়াছে, যেমন সাধারণত আমাদের দেশের গোয়ালার ঘরে হয়। মেয়েটি কিছুক্ষণ চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া রহিল, বলিল, আপনার বিয়ে হয়নি? কেন হবে না? তবে বউকে নিয়ে আসেন না কেন? এখানে তো আপনার রান্না বান্নার খুব কষ্ট। হ্যাঁ, তা বটে, এইবার আনবো ভাবছি। মা বাবা আছেন? না। কোথায় আপনার বাড়ি? সে তুমি চিনতে পারবে না, সে অনেক দূর। এইভাবে আলাপের সূত্রপাত। তারপর কতদিন সকালে বিকালে প্রমো আসিত। কোনো দিন ওলের ডাঁটা, কোনো দিন ডুমুর, কোনো দিন বা একটা চালতা। নিজে যা বনে জঙ্গলে সংগ্রহ করিত, তার কিছু ভাগ আমায় না দিয়া তার যেন তৃপ্তি হইত না। মাঝে মাঝে ওইখানটায় দাঁড়াইয়া চালের বাতা ধরিয়া কত গল্প করিত। সরলা বালিকা কাঠ কুড়াইয়া শাক পাতা সংগ্রহ করিয়া তার দরিদ্র মায়ের গৃহস্থালির অভাব দূর করিতে চেষ্টা করিত। তেমনি এই দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পাবশত তার ভাতের থালার উপকরণও জুটাইয়া দিত। বড় ভালো লাগিত তাকে। একটা অদৃশ্য সহানুভূতির সূত্রে সে আমাকে বাঁধিয়াছিল, এবং বোধহয় আমিও তাকে বাঁধিয়াছিলাম। পলাশপুরে হাটতলায় নিঃসঙ্গ জীবনে একটা মমতাময়ী নারীর সঙ্গ বোধহয় খুব ভালোই লাগিয়াছিল। তাই সে আসিলে মনটা খুশি হইয়া উঠিত। ইদানিং সে আসিত ঘন ঘন, নানা ছলছুতায় কারণে অকারণে। আসিয়া খেইহারা কথাবার্তায় থাকিয়া যাইত অনেকক্ষণ। একদিন লক্ষ্য করিলাম প্রমো তার বেশভূষার দিকে নজর দিয়াছে। প্রথম সেদিন তার যত্ন করিয়া বাঁধা খোপাটির দিকে চাহিয়া আমার এ কথা মনে হইল। ফর্সা শাড়িখানা পরিপাটি করিয়া পরিতে শিখিয়াছে। মুখের হাসির মধ্যে একদিন সলজ্জ সংকোচের ভাব দেখিলাম। যে ধরনের হাসি তার মুখে নতুন। আর কতভাবেই সেবা করিতে সে চেষ্টা করিত। শাক তুলিয়া তরকারি কুটিয়া দিয়া আগে আগে আসিয়া চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া থাকিত। ইদানিং দাবার কোণে ওইখানটায় বসিত। তার মুখের ভাব দিন দিন যেন আরও সুশ্রী হইয়া উঠিতেছিল। পলাশপুরে তো কত লোক আছে, হাটতলায় তো কত লোক যাতায়াত করে। এই দরিদ্র ডাক্তারের নিঃসঙ্গ জীবনের প্রতি কেহই তো অমন দরদ দেখায় নাই। তাই বলি, পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায়? গত ফাল্গুন মাসে উপরি উপরি কয়েকদিন সে আসিল না। মনটা উদ্বিগ্ন হইয়া উঠিল। এমন তো কখনো হয় না। 2-3 দিন পরে কানে গেল বিধু গোয়ালিনীর মেয়ের টাইফয়েড হইয়াছে। কেহ ডাকিতে না আসিলেও দেখিতে গেলাম। দেখিয়া শুনিয়া বুঝিলাম এ বয়সে টাইফয়েড শিবের অসাধ্য রোগ। প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলাম। উহারা 7 দিন পরে আমার উপরে আস্থা হারাইয়া ডাকিল ইন্দু ডাক্তারকে। আমাকে রোগশয্যার পাশে দেখিয়া প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিয়াছিল প্রথম দিন। শুনিলাম ইন্দু ডাক্তার যেদিন দেখিতে আসিয়াছিল
সেদিন সে ইন্দু ডাক্তারের ওষুধ খাইতে চায় নাই। মরণের ৬-৭ দিন পূর্ব হইতে সে অজ্ঞান অবস্থায় ছিল। আজ কয়েক মাস হইল আমি আবার যে একা সেই একা। কে আর আমার জন্য শাক ডুমুর ঘেঁটকোলের ডগা তুলিয়া দিবে? এখন আবার সেই আমভাতে ভাত। বর্ষা নামিয়া গিয়াছে, রাস্তাঘাটে বেজায় কাদা, মশার উৎপাত বাড়িয়াছে। হাটতলার চারিপাশে বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন ধরিয়া মেঘ জমিতেছে। ঝুপ ঝুপ বৃষ্টি পড়িয়া আকাশ একটুখানি ফর্সা হইতেছে, আবার মেঘ উড়িয়া আসিতেছে, আবার বৃষ্টি। জলে ভিজিয়া গাছের গুড়িগুলি রং আবলুসের মতো কালো দেখাইতেছে। চুপ করিয়া বসিয়া থাকি, মনে হয় কারাগারে আবদ্ধ হইয়া আছি। যখন নিতান্ত অসহ্য হয়, মুজিবারের দোকানে গিয়া বসি। নিচু চালাঘরের দোকান, রেড়ির তেল, কেরোসিন তেল, জিরে মরিচ, খড়িমাটি, কড়া তামাক, আলকাতরা, পচা সর্ষের তেল সব মিলিয়া কেমন একটা গন্ধ ঘরটায়। গন্ধটায় মন হু হু করে। মনে হয় এ কোথায় পাড়াগায়ে পড়িয়া আছি, কবে বেড়াজালের নাগপাশ হইতে মুক্তি পাইব। আদৌ মুক্তি পাইব কি না তাই বা কে জানে। জীবনটা যেন কেমন ধারা হইয়া গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অজপাড়াগায়েও আমার মনে হয় সব কষ্ট সহ্য করিতে পারিতাম যদি সুবাসিনী ও খোকা কাছে থাকিত। একবার যখন কলিকাতায় থাকিতাম, ভবানীপুর দিয়ে আসিতেছি, দেখি একটা বড় বাড়ি হইতে দলে দলে মেয়েরা বই হাতে করিয়া বাহির হইতেছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবিলাম এ কি, এত মেয়ে আসে কোথা হইতে? ব্যাপার কি একবার দেখিতে হইতেছে তো। তারপর জানিলাম সেটা একটা মেয়েদের কলেজ। কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে, কেমন সব পরনে, কেমন চশমা, কি রূপ। আর একবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট দিয়া যাইতেছিলাম, একটা বড় লোকের বাড়ির দোতলায় কোনো এক মেয়ে গান গাইতেছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিলাম। অমন সুন্দর গান তারপর আর কখনো শুনি নাই। কোথায় বা শুনিব? গানের কয়েকটা লাইন এখনো মনে আছে। প্রিয় তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির দোলে। সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্যে নয়। সারাদিন ঝমঝম বৃষ্টির পরে সন্ধ্যার সময়টা একটু বাদল থামিয়াছে। গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলিয়া হাটতলা যেমন নির্জন তেমনি অন্ধকার। ডোবার জলে মনের আনন্দে ব্যাঙ ডাকিতেছে। প্রমো যেখানে ঘেঁটকোলের ডগা তুলিয়া বেড়াইত, সেই সব বনে ঝিঁঝি পোকার দল একঘেয়ে ডাক জুড়িয়া দিয়াছে। জাম গাছের উঁচু ডালটা হইতে দমকা হাওয়ায় ছড়ছড় করিয়া পাকা জাম বনের মধ্যে অন্ধকারে জল ভেজা শ্যাওড়া বনের মাথায় পড়িতেছে। নির্জন সন্ধ্যায় একা বসিয়া ভাবি,